আপনার কথা মতো মাফিয়া ডন, আই লাইক ইট। হেটার না থাকলে বড় হওয়া যায় না, এটা আমি সবাইকে বলতে চাই। আমি মনে করি যে আমি যদি না পারি কেউ করতে পারবে না। সো এই ফিলটা আমার মধ্যে আছে, আমি কখনো দেখি না আমার থেকে বেস্ট কেউ আছে। আমি একটা ছবি তুলতে পারছি কারণ বাকি আমার যে কাপড়টা ছিল, স্টাইলিশ যে ছিল সে পড়তে দেয়নি। আমাকে কাজে নেওয়ার চিন্তা করে যে ও ঠিক আছে, আমার কাপড় হয়তো ঠিক নাই। আমার প্রতিদিন সোশ্যাল মিডিয়া 1 ঘন্টা টাইম দিই আমি ইনস্টাগ্রাম ফেসবুক মানে দুইটা একসাথে করে 1 ঘন্টার বেশি আমি টাইম দিতে পছন্দ করি না। এইটুক টাইমের মধ্যে এত মানে পলিটিক্স, সিন্ডিকেট, এই প্রবলেম ওর প্রবলেম, এত কিছু না দেখে নিজেকে হ্যাপি ফিল করে দিন শেষে ঘুমানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ফিল করছি যে আমি কাজ করবো, আমাকে দেখে একটা ছেলেরও পছন্দ হতে হবে, মেয়েরও পছন্দ হতে হবে। তো রাজমেনিয়া ফেসবুক নেম থেকে বেসিক্যালি এটা মানে ফেমাস হয়েছে আর কি। না রাতের বেলা পড়তে পছন্দ করতাম, একা থাকতে পছন্দ করতাম, আর খেলাধুলায় খুব পটু ছিলাম। ব্যাং নামে একটা ব্র্যান্ড ছিল আমার, ফার্স্ট বিলবোর্ড এবং ফার্স্ট ফটোশ্যুট ছিল আপনার রফিক ভাই করছিল ওটা। আসাদ খান একটা শোতে আমাকে রেফার করে, ফার্স্ট আমার র্যাম্পে ওঠা এবং 2012-এর 26 ফেব্রুয়ারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফায়সাল তুষার আপনাদেরকে ওয়েলকাম করছি সাবাফা প্রেজেন্টস গ্ল্যাম টক সিজন 2 এর আরেকটি ইন্টারেস্টিং এপিসোডে। আজকে আমাদের এপিসোডে যিনি গেস্ট হিসাবে আছেন তাকে গেস্ট হিসাবে পাওয়ার জন্য আমি অনেক দিন যাবত ওয়েট করেছিলাম। তার সাথে আমার অ্যাসোসিয়েশন অলমোস্ট গত 14-15 ইয়ার্স হবে। ওয়েলকাম রাজমানিয়া, ওয়েলকাম টু গ্ল্যাম টক। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি অ্যাকচুয়ালি অনেকদিন যাবতই ওয়েট করছিলাম যে কখন সিজন 2 হবে এবং কখন সিজন 2-তে তোমাকে আমি গেস্ট হিসাবে পাবো। আমি তো ওয়েট করছিলাম যে কবে আমাকে ডাকবেন। না, আমি গত সিজনে তোমাকে ডেকেছিলাম, বাট তুমি মনে হয় অনেক ব্যস্ত ছিলে। আই এম সরি, ওই যে ঈদের সময় ছিল তো তখন মানে টাইমটা ম্যাচ করতে পারি। হ্যাঁ, টাইম ম্যাচ করা যায়নি। এনিওয়ে, কোনো অসুবিধা নাই। আমরা আজকে যেহেতু একসাথে বসেছি, অনেক গল্প হবে, আড্ডা হবে, কনভারসেশন হবে, হেলদি কনভারসেশন, ইন্টারেস্টিং কনভারসেশন। আই হোপ আমি নিজে অনেক কিছু জানতে পারবো এবং আমার দর্শকরা অনেক কিছু জানতে পারবে। আই হোপ সো। ওয়েল, আজকের রাজমানিয়াকে সবাই চেনে। আজকের রাজমানিয়া হওয়ার আগে আবদুল্লাহ আল মাহফুজের জার্নিটা কেমন ছিল, আবদুল্লাহ আল মাহফুজ থেকে রাজমানিয়া হয়ে ওঠার পেছনের গল্পটা যদি দিয়ে শুরু করতে চাই তাহলে তুমি কি বলবে? বেসিক্যালি আমি রাজমানি আগে থেকে ছিলাম। আচ্ছা, আমার কলেজ লাইফ থেকে। আবদুল্লাহ আল মাহফুজ পরে হয়েছে? না, এটা নেম, বাট আমার ফেসবুক নেম ছিল রাজ। আচ্ছা আচ্ছা। সো রাজমেনিয়া ফেসবুক নেম থেকে বেসিক্যালি এটা মানে ফেমাস হয়েছে আর কি নাম। মেনিয়া যদি একটু বলতে, মেনিয়াটা আসলে কি? লাইক মানে একটু ম্যানিয়াক, লাইক ক্রেজি টাইপ, পাগল টাইপের। আমি একটু পাগল টাইপের মানুষ, এটা মানুষ মনে করে। কারণ আমি এমন একটা মানুষ যে আমার কাজ আছে, কাজ করার পরে আমি 5 মিনিট বেশি থাকতে পছন্দ করি না। আমি কাজের পরে কারোর সাথে বসে আড্ডা দিতে পছন্দ করি না। কাজের পরে আমি চিন্তা করি আমার মতো পার্সোনাল টাইম, মি টাইমটা কাটাতে বেশি পছন্দ করি। এই কারণে অনেকে আমার পাগল বলে। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ থেকেই এমন মানে একটু মি টাইমের প্রতি বেশি ইন্টারেস্টেড আমি। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. মানে পড়াশোনার পরে তুমি নিজের বা স্কুল কলেজ ছুটি হওয়ার পরে নিজের মি টাইম কাটাতে খুব পছন্দ করতাম। হ্যাঁ, সেটা পরবর্তীতে কন্টিনিউ করেছো প্রফেশনাল সাইডে এসে, রাইট? ওকে, ফাইন। স্কুল লাইফ, কলেজ লাইফ কেমন ছিল? সেই সময়ের আবদুল্লাহ আল মাহফুজ বা রাজমানিয়ার সাথে আজকের এই চেয়ারে বসা রাজমানিয়ার কতটা মিল বা অমিল রয়েছে? আমার কাছে মনে হয় একটা মানুষের ছোট থেকে বড় হওয়ার পিছে যে এই মুহূর্তে যে পজিশন, আগে যেটা ছিল, সবকিছু আমার মনে হয় অল সেট আপ বাই গড। অফকোর্স আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেখানে আনছেন বা নিবেন আমি জানি না কিছুই। আমি মনে করি আমি একটা জাস্ট পুতুলের মতো। আল্লাহ পাক আমাকে যা লাকে রাখছেন ওইভাবেই আমি এগোচ্ছি। আমার কোনো প্ল্যানিং নাই, কোনো কিছুই করা হয় নাই। আর কখনো চিন্তাও করিনি, ড্রিমও করিনি যে মডেল হব, ভালো একটা মডেল হব, ভালো কাজ করব। আর কখনো আশাও করিনি যে ক্যামেরার সামনে জীবনে থাকবো, আমি কাজ করব। ছোটোবেলা থেকেই একটু দানপীড় টাইপের। পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম, রেজাল্টও মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। পড়াশোনা করতাম একা, খুব মানে রাতের বেলা পড়তে পছন্দ করতাম, একা থাকতে পছন্দ করতাম, আর খেলাধুলায় খুব পটু ছিলাম। আচ্ছা, স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, সব জায়গায়।
নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করতাম। তুমি কোন বিষয়ের উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং কোথা থেকে? আমার হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আপনার ইভাইস ইউনিভার্সিটি, ওকে, ধানমন্ডি। আর কোন সাবজেক্ট? আমার মার্কেটিং মানে বিবিএ। হ্যাঁ, বিবিএ, রাইট। আমি জবও করেছি। হ্যাঁ, দ্যাট আই নো। আর মার্কেটিং এ তোমার এক্সপার্টিস অনেক ভালো, দ্যাট আই অলসো নো। তুমি বললে যে তোমার মডেলিং এ আসলে কোনো ইন্টারেস্ট ছিল না, বা মডেল হবে কখনো ভাবনি, ক্যামেরার সামনে দাঁড়াবে বা বসবে কখনো ভাবনি, কিন্তু তুমি এত কিছু না ভেবেই বাংলাদেশের টপ একজন ফ্যাশন মডেল হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করেছো। তো সেই জার্নিটা কেমন করে শুরু হয় এবং কবে? ওকে, আমি যখন ফার্স্ট স্টার্ট করেছি কাজ, আমি কখনো মনে করিনি বা আশাও করিনি যে আমি এত দূর পর্যন্ত আসতে পারবো বা আমি কাজ করতে পারবো বা আমাকে মানুষ রেগুলার কাজে নিবে। সো যখন কাজ করলাম, শুরু করলাম, শুরুর দিকে ফার্স্ট বিলবোর্ড যখন উঠলো, ব্যাং নামে একটা ব্র্যান্ড ছিল আমার ফার্স্ট বিলবোর্ড, এবং ফার্স্ট ফটোশ্যুট ছিল আপনার রফিক ভাই করছিল এটা, রফিক ভাই, নির্জন ভাই, ওনাদের স্টুডিও ধানমন্ডি, আপনার মোহাম্মদপুর একটা স্টুডিও ছিল, আচ্ছা, লালমাটি। হ্যাঁ হ্যাঁ, এক্সপোজার মনে হয় খুব সম্ভব না। তার আগে কিছুদিন আগে টিঙ্কু ভাইয়ের সাথে আমার একটা পার্সোনাল পোর্টফোলিও শুট করেছিলাম আমি। তারপরে মুকুল ভাই হেল্প করেছে, ইমু ভাই, আপনি, আপনার আজরা আপু, সবাই আমাকে খুব সাপোর্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে। সাপোর্ট না পেলে আসলেই তো কাজ করতে পারতাম না। ওয়েল, তুমি সাপোর্ট পাওয়ার মতোই ছিলে, ভেরি অবিডিয়েন্ট ফ্রম দ্য বিগিনিং। সো যারা অবিডিয়েন্ট এবং যারা হাম্বল, তাদেরকে সাপোর্ট করাটাই স্বাভাবিক বলে আমার মনে হয়। প্রথম যখন নিজেকে বিলবোর্ডে দেখলে তখন কেমন লেগেছিল? আমার একটা স্মৃতি মনে আছে যে আপনার যখন বিলবোর্ড ফার্স্ট উঠে, আপনার সিটি কলেজের পাশে ফার্স্ট বিলবোর্ড ছিল আমার, আমি অলমোস্ট প্রতিদিন যেতাম দেখতে। হ্যাঁ, ওখানে যে এক কাপ চা খেতাম, দেখতাম, ভালো লাগতো নিজের ছবি দেখতে। ফার্স্ট টাইম অ্যারোপ্লেনের সামনে আমি দাঁড়ানো, এই পাশে পোজ দেয়, সামনে একটা পোজ দেয়, নিচে মাথা নিচু করা। সো ওইটা আসলে অ্যামেজিং একটা জিনিস ছিল আমার লাইফের। আর ওই সিজনে আমার আড়ংয়ের অডিশনে আমি চান্স পাই, তারপরে এক্সট্যাসি, আড়ং আর ফিট এলিগেন্স, আচ্ছা, এই তিনটা ব্র্যান্ডের বিলবোর্ড ঈদের সময় সারা ঢাকা শহর বাংলাদেশে ছড়াই গেল। তো ওটা অন্যরকম একটা ইয়ে ছিল, মজা ছিল ওই টাইমে। যে ব্র্যান্ডগুলোর কথা তুমি বললে, সেই ব্র্যান্ডগুলোর সাথে তুমি দীর্ঘদিন যাবৎ কাজ করছো, তাদের সাথে তোমার অ্যাসোসিয়েশনটা আসলে কেমন? অনেস্টলি বলতে গেলে আমার কাছে মনে হয় যে মডেলরা মনে করো যে পিয়ার মেনটেইন বা কাজ করতে গেলে ভালো সম্পর্ক রাখতে হবে। আমি এটাতে আসবো। হ্যাঁ, বাট আমার কাছে যেটা মনে হয় অ্যাসোসিয়েশন বলতে আমার যেটা মনে হয় যে যদি কেউ ভালো জায়গায় কাজ করতে চায় বা রেগুলার কাজ করতে চায়, তার আগে জানতে হবে আমি কি কাজ করতেছি। ওইটা যদি সে বুঝতে পারে, তার কাজের প্রতি যদি তার কোয়ালিটি বিল্ড আপ করে, সে রেগুলার কাজ করতে পারে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আসলে কি মানুষ কাজ করে যোগ্যতায়, এইটাই আমরা জানি দিন শেষে বা জেনে যোগ্যতায়। এসছি। কারণ এত বছর একটা সেক্টরে কাজ করছি, আলহামদুলিল্লাহ টুকটাক যাই কাজ করেছি এখন পর্যন্ত, তো সেটার এক্সপিরিয়েন্স তো তাই বলে, যোগ্যতা না থাকলে, কোনো কিছু জানা না থাকলে কাজ করা পসিবল হয় না। তোমার এন্টায়ার ক্যারিয়ার তুমি বললে অলমোস্ট 14 ইয়ার্স বা 14 ইয়ার্স প্লাস, রাইট? তো এই গত 14 ইয়ার্সে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটার পরে তোমার বাসায় যেয়ে মনে হয়েছে আমি আসলে আর মডেলিং করতে চাই না? বা এমন কোনো ইনসিডেন্ট কি তোমার লাইফে আছে যেখানে মনে হয়েছে যে এই ইন্ডাস্ট্রিতে আসলে ছেলেদের কাজ করার মতো প্রপার পরিবেশ নেই, বা আমি আসলে ওই পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি না? অনেস্টলি বলতে গেলে অনেকে অনেক কথা বলবে, আমি জানি না কারা কি বলে বা কাদের কি থিঙ্কিং। আমার থিঙ্কিং আমি যদি বলতে চাই যে এটা আমি জানি না কে কিভাবে নিবে কোশ্চেন অ্যান্সারটা। আমি কাজ করছি, তো আমার কাজের মধ্যে যদি কোনো ছেলে ছেলেকে পছন্দ করে, যদি কোনো মেয়ে মেয়েকে পছন্দ করে, বা কোনো মেয়ে ছেলেকে পছন্দ করে, করতেই পারে, ন্যাচারাল, এটা যে যার করতেই পারে। অ্যাজ এ মডেল হিসেবে আমাকে একটা ছেলেও পছন্দ করতে পারে, একটা মেয়েও পছন্দ করতে পারে। রাইট। আর অ্যাজ এ হিউম্যান আমি কি পছন্দ করতেছি এটা ইম্পর্টেন্ট, আমি কোনটা অ্যাকসেপ্ট করতেছি। তো আমি যদি এখন শুধু প্রবলেমটা ধরে রাখি যে প্রবলেম, আমি কাজ করব না, আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে অফার করেছে, আমাকে এটা করা যাবে না, ওটা করা যাবে না, আমি কখনো এটা ফিলই করিনি। আমি ফিল করছি যে আমি কাজ করব, আমাকে দেখে একটা ছেলেরও পছন্দ হতে হবে, মেয়েরও পছন্দ হতে হবে। সাকসেস ইজ অল অ্যাবাউট অ্যাকসেপ্টেন্স, জেনারেল অ্যাকসেপ্টেন্স আর কি। আর আমাকে পছন্দ না করলে আমি চিন্তা করতাম নিশ্চয়ই আমাদের প্রবলেম আছে, সো আই হ্যাভ টু বিল্ড আপ মাই কোয়ালিটি, আমার কোয়ালিটি আর একটু বেটার করতে হবে, ডেভেলপ করতে। হ্যাঁ, আমি ওইটাই সবসময় ফিল করি।
আসলে মডেলিং বা মিডিয়া সেক্টরে কাজ করা মানে হচ্ছে নিজেকে প্রতিনিয়ত ইম্প্রোভাইজ করা। Kind of. হ্যাঁ, রাইট। তো এই ক্ষেত্রে যদি আমি বলি, তুমি যতদিন কাজ করছো সেই ক্ষেত্রে কখনো কি তোমার মনে হয়েছে যে তোমাকে কেউ ডিমিন করছে বা মানে তোমাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আসলে তুমি এই সেক্টরের জন্য বা এই কাজটার জন্য বা এই পার্টিকুলার ব্র্যান্ড বা পার্টিকুলার কোনো ডিজাইনারের জন্য ফিট ইন করো না, সেই ক্ষেত্রে তুমি কি বলবে? আমার একটা স্টোরি মনে পড়ে 2013-এ একটা বড় ভাই একটা ব্র্যান্ড, উনি পাঞ্জাবি ডিজাইনার, ভালো ডিজাইনার বাংলাদেশে, পাঞ্জাবি প্লাস লেহেঙ্গা টেঙ্গা ডিজাইন করে। ওনার শুটে আমি মানে সিলেক্টেড ছিলাম ফটোশ্যুটের জন্য। সামহাও ফটোশ্যুটে 2-3 দিন আগে জানতে পারি আমি আর শুটে নাই। 2013-এর দিকে কথা বলতেছি, 13 ইয়ার্স ব্যাক অলমোস্ট। হ্যাঁ। তো কয়েকদিন আগে তার শ্যুটও করছি আমি, এবং সেই ডিজাইনার ভাইকে বলছি ভাই থ্যাংক ইউ যে আপনি এত বছর পর আমাকে যোগ্য মনে করছেন আপনার ব্র্যান্ডের জন্য। সো সে আমাকে কাজে নেয়নি এটার জন্য যে আমি পারফেক্ট না, এটার জন্য না। তার কিছু ফ্রেন্ডরা, আমার কিছু আছে, একটু রাইভাল পার্টি আছে, আমাকে হেট করে। না, আই লাইক ইট, কারণ হেটার না থাকলে বড় হওয়া যায় না। Of course. আর হেটার না থাকলে আমি যে বেস্ট, যে আমি ভালো, বা ওদের যে ফ্রেন্ডরা আমার সাথে এই যে হেট করতেছে, আমার পাপগুলো কেটে ওদের উপরে যাচ্ছে, হ্যাঁ, আল্লাহ আমাকে আরো বেশি সাপোর্ট দিচ্ছে। আই লাইক ইট। হেটার না থাকলে বড় হওয়া যায় না, এটা আমি সবাইকে বলতে চাই। হ্যাঁ, ট্রাস্ট মি, আই লাভ মাই হেটার্স। ডেফিনেটলি, বিকজ হেটার্স থাকলে আপনার ডেভেলপমেন্টে আপনার চোখে পড়বে, এবং আপনার যত ভুল আছে তারা আপনি ধরাই দিবে, এবং ইউ উইল বি সো কনসিয়াস অ্যাবাউট ইউর ওয়ার্ক, এবং আপনার কোথাও যাওয়ার আগে আপনি অনেক চিন্তা করে যাবেন। সো এটা ভালো। এখন যদি আমি তোমার কাছে জানতে চাই যে তোমার প্রিভিয়াস জেনারেশনে যারা মডেলিং করে এসছেন তাদের সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যাভেলেবেল ছিল না। তাদের জন্য একটা ছবি ধরো কোনো একটা শোরুমে কোনো একটা ব্র্যান্ডের আউটলেটে ছোটো করে লাগানো, ওটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আগের জেনারেশন থেকে তোমাদের জেনারেশনে এই প্রিভিলেজটা বেশি ছিল যে খুব তাড়াতাড়ি নোন হওয়া যায় বা খুব তাড়াতাড়ি নিজেকে পরিচিত করা যায়। তো সেই ক্ষেত্রে তোমার মনে হয় না যে প্রিভিয়াস জেনারেশন বঞ্চিত, নাকি তোমার মনে হয় যে তোমরা এক্সট্রা বেনিফিটেড? আমাকে মাফ করবেন যদি ভুল হয়ে থাকে। ফার্স্ট অফ অল, আমি যখন কাজ শুরু করেছি তখন সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ ছিল না। কিন্তু ছিল সোশ্যাল মিডিয়া, ছিল, বাট না থাকার মতো। আমাদের সময় সোশ্যাল মিডিয়াই ছিল না। আই নো, আপনারা তো Dinosaur ডাইনোসর যুগের। আমাদের সময় যেটা, আমি 2015-16 পর আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি মানে অ্যাগ্রেসিভলি আগানো শুরু হ্যাঁ করেছে। হ্যাঁ, true. সো আমাদের 12-13 সালে 14 সালে ওই টাইমে কিন্তু সোশ্যাল মিডিয়া সবারই ছিল, বাট এত বেশি ইউজ টু না। লাইক সবাই রাতে বাসায় যে ফ্রি টাইমে ল্যাপটপ বা কম্পিউটারে, মানে লাইফ মানে ফেসবুকিং। রাইট। এখন আমার যেটা মনে হয়, এখনকার জেনারেশন, এখন রিসেন্ট যারা আছে, এদের যদি ফেসবুক বা মেটা, আমি ডিরেক্টলি বলি মেটা যদি অফ হয়ে যায়, আমার মনে হয় এরা কেউ কাজ করতে পারবে কিনা, এবার মারাও যেতে পারে আফসোস হয়ে। কারণ এরা প্রত্যেককে না মানে সোশ্যাল মিডিয়া বেসড, হ্যাঁ, মানে এদের ছবি দেখবেন, এদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখবেন, একটা কিছু না, অনেক বদার, আল্লাহ এই টাইমে দিব মানুষ দেখবে, ওই টাইমে দিব না মানুষ দেখবে না, আমার মানুষকে বেশি ভাইরাল করাতে হবে, মানে এদের টেন্ডেন্সি ডিফারেন্ট। তো এরা কি করে, কাজের থেকেই বেশি ইম্পর্টেন্স দেয় সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, যার কারণে কাজে এসে চিন্তা করে যে আমি কি করব, কিভাবে আমাকে প্রেজেন্ট করব সোশ্যাল মিডিয়াতে, নট ইন মাই ওয়ার্ক। হ্যাঁ, এবং ওইটাই আসলে বর্তমান যুগে মানুষটা একটু বেশি, মানুষ এগুলো ফেক জিনিসগুলো পছন্দ করে বেশি। আমাদের আশেপাশে সোসাইটিতে খুব পছন্দ করে মানুষকে নিয়ে বুলি করতে এবং মানুষকে আসলে ডিসকারেজ করতে। এটা সত্যি কথা। তুমি যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসে যাবে, বিভিন্ন এই যে কমেন্টগুলো যদি কোনোদিন টাইম বের করে পড়ো, তখনই দেখবে বাংলাদেশের মানুষ যে কত বেকার, সেটার জন্য আসলে ওই আদমশুমারি বা ইয়ে করার দরকার নেই, ওই কমেন্ট দেখলেই বোঝা যাবে। একটা মজার কথা মনে পড়ছে ভাই, একটা ফটোশুটে গেছি, তো আমার সাথে সিন একটা মডেল ছিল, ছেলে মডেল ছিল। এটা 2013-14-এর কথা, 14 উইন্টার একটা শুটে, বাংলাদেশে অনেক বড় একটা টপ ব্র্যান্ডের শুটে। তো আমাকে এমনভাবে বুলি করা হয়েছে, এই তুমি পারো না, তোমার এটা নাই, তুমি লুক দিতে পারছো না, এটা না সেটা না। আমি কষ্ট পেয়েছি, ওই ফার্স্ট আমার কষ্ট, আই এম নট পারফেক্ট ফর দিস শ্যুট, বা আমার কি আসলে প্রবলেম, আসলে কি আমি তাকাতে পারতেছি না, বা আসলে কি আমি এক্সপ্রেশনটা হচ্ছে আমি না, কি আসলে কি পারতেছি না, বা আমার কি প্রবলেম। তো আমি নিজে ওয়াশরুমে যাই, কোনো কাজের আগে ওয়াশরুমে যাই, নিজের চোখ দেখি, নিজের লুক দেখি, যে আমার মধ্যে কনফিডেন্স লেভেলটা গ্রো করা ট্রাই করি, এটা আমার অভ্যাস আর কি। সো বের হয়ে আসলাম, আমি একটা ছবি তুলতে পারছি, কারণ বাকি আমার যে কাপড়টা ছিল, স্টাইলিশ যে ছিল, সে পড়তে দেয়নি, আচ্ছা, সে আমাকে বের করে দিছে, আমি পারছিলাম না দেখে। সো কষ্ট পাইছিলাম একটু, স্টাইলিশ, সে তো সিনিয়র মানুষ,
সে যেটা বলবে সেটাই তো ব্র্যান্ডের মালিক শুনবে। সো আমাকে বের করে দেবো, আমি রাস্তাতে যখন হেঁটে যাচ্ছিলাম তখন থিঙ্ক করছি যে আমি এই জায়গাটা একদিন ভালো একটা পজিশনে নিজের যোগ্যতা রুল করব বলি নাই, নিজের নামটাকে কাজে লাগাবো রাজ। বাট আমি নিজেকে ডেভেলপ করে নিজেকে ওইভাবে আনবো যেন মানুষ আমাকে কাজে নেওয়ার চিন্তা করে যে ও ঠিক আছে, আমার কাপড় হয়তো ঠিক নাই, ওর পোস্ট ঠিক আছে, হয়তো আমার অ্যাঙ্গেল ঠিক নাই। হ্যাঁ। সো নিজেকে এমন জায়গায় আনবো যেন মানুষ কখনো এভাবে, বাট মজার জিনিসটা যেটা, ওই টাইমে বিলবোর্ডটা আমারই উঠছিল, বাকি যে মডেলটা ছিল তার 3টা কাপড় ছিল, আমার 1টা কাপড় ছিল, বিলবোর্ড আমার একটা উঠাইছিল। আলহামদুলিল্লাহ, আই ওয়াজ লাকি। মেবি ছবি তোলার সময় হয়তো আমার পছন্দ করে না, দ্যাট ওয়াজ ডেস্টাইনড, আসলে ওইটাই তোমার কপালে লেখা ছিল এবং ওইটাই হয়েছে। মেবি বাট ওই এর পরে আর কষ্টই নেই। যদি কেউ আমাকে শুটের মধ্যে বলে এই তোমার ভালো লাগতেছে না, আমি গো থ্যাংক ইউ, আই উইল ট্রাই মাই বেস্ট, ইটস ওকে। কারণ আমার ভালো লাগতেছে না ভাই, আমার নিছেন কেন ভাই, ঠিক আছে চলে যাই। আমি এমনও হয়েছে কয়েকদিন জোর করে তো আর তুমি শুটে যাওনি, রাইট? আমি শুট থেকে বের হয়ে গেছি, ভাই আপনি আমার পছন্দ না হলে নিয়েন না আমাকে, ইটস ওকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিক যা লিখে রাখছে যেখানে, যার রিজিক যেখানে সে সেটা পাবেই ফর শিওর। হ্যাঁ, ওইটা আমি বিশ্বাস করি আর কি। ওই যে মানুষকে ইনক্লুড করা বা ওই যে আমাদের ভাষা বলে না কেচি করা, ওইটার আসলে সাময়িক আনন্দ কেউ করতে পারলে মনে করে কি ও করে দিছি শান্তি, আসলে কার কোথায় কি লেখা আছে আমরা তো কেউই জানি না। ফয়সাল ভাই, আপনার তো সিনিয়র মডেল, প্লাস আপনি আমাদের অনেক সিনিয়র, এখানে কয়দিন কাজ করবো? একটা মডেল কতদিন তার ক্যারিয়ার থাকে? হ্যাঁ, অফ কোর্স, দ্যাট আই নো। আলটিমেটলি আমার কয়েকদিন পর কাজ ছেড়ে দিতে হবে, কাজ ছেড়ে দিব, আমি হয়তো অন্য প্রফেশনে যাব, হ্যাঁ। আমি হয়তো বা অন্য জায়গায় আমি কাজ করা ট্রাই করব, আর যদি ভাগ্য না হয়তো বিজনেস বা কিছু করব। এইটুক টাইমের মধ্যে এত মানে পলিটিক্স, সিন্ডিকেট, কন্ট্রোভার্সি, অনেক কিছু কন্ট্রোভার্সি, অনেক প্রবলেম, অনেক ঝামেলা, এই প্রবলেম ওই প্রবলেম, এত কিছু না দেখে নিজেকে হ্যাপি ফিল করে দিন শেষে ঘুমানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি এটা ফিল করতে পারছি 2016-এর পরে, আমার বড় বোন মারা যাওয়ার পরে। তো ওইটা ফিল করার পর আমার লাইফে কোনো মানে স্যাডনেস নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে রাখছেন, আল্লাহ যা দিচ্ছেন, হয়তো বা প্রবলেম মাঝে মধ্যে পড়তে হয়, বিজনেসগত দিক থেকে বলেন বা কাজের দিক থেকে, বাট কখনো এটা আমি ওইটা মনের মধ্যে লালন পালন করে বড় করি নাই। প্রবলেম আল্লাহ দিচ্ছেন, এটা ঠিক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ঠিক রাখছেন। যতই ঝামেলা আসছে কখনো দুমড়ে মুচড়ে পড়ে যায়নি। হ্যাঁ, রাইট। আই ট্রাই টু মেনটেন মাই সেলফ, আমার ফ্যামিলি, আমি, দ্যাটস ইট। আমার কাছে প্রায়োরিটি এগুলোই। আসলে কি মানুষের লাইফে মেইন প্রায়োরিটিস এগুলাই থাকা উচিত। মেবি আই ডোন্ট নো, হ্যাঁ, বাট আমার কাছে দিন শেষে হ্যাপিনেস ম্যাটার্স, রাইট। বাট আমার কাছে মানে ভালো লাগে মাঝে মধ্যে মিডিয়া কারোর সাথে দেখা হলে আমি ছবি বলে কি কি গসিপ আছে আমার নামে, কে কি বদনাম বলছে বলো না। না, ওইটা আমি আমার পাই ভালো লাগে খুব শুনতে। প্রত্যেকদিন রাতের বেলা পাই কিছু টাকা থেকে। আমি সামহাও এটা মিস করে যাই। তো যখন দেখা হয় পরিচিত কারোর সাথে জিজ্ঞেস করি আচ্ছা আমার নামে কি কি চলতেছে এখন, কে কি বলতেছে, আবার নিজে একটা স্টোরি বানায় ফেলি, বানায় বলে দেয় যে এটা সরাই দেয়, একটু ভালোই লাগে শুনতে, বুঝছেন? মানুষ আমাকে নিয়ে ব্যস্ত থাকে, আই লাইক ইট। এখন যদি আমি বলি তোমাকে ফ্যাশন মাফিয়া বলা হয় যে তুমি ফ্যাশন মিডিয়াতে সিন্ডিকেট ক্রিয়েট করে রেখেছো। আচ্ছা, মানে এটা মানুষ বলে? এইটা বলে, এখন স্পেসিফিক্যালি আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ এটা সত্য যে 2014-এর পর থেকে 14-15-এর পর থেকে আপনার যারাই কাজ করছে এখানে ভালো কাজ করছে, ম্যাক্সিমামই আমার সার্কেল বা আমার ভাই ব্রাদার বা আমারই ফ্রেন্ড, আমারই কোনো বান্ধবী বা আমারই পরিচিত মানুষ ভালো কাজ করতেছে। হ্যাঁ, এটা দুইটা রিজন আছে। একটা রিজন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড কোনটা, আমরা জানি যে আরং, রাইট? রাইট। আর ছেলেদের মধ্যে মোটামুটি ভালো ব্র্যান্ড কোনটা, ইনফিনিটি, রিচম্যান, তারপর ফ্রিল্যান্ড, এক্সট্যাসি। তো আমি ম্যাক্সিমাম এই ব্র্যান্ডগুলো ম্যাক্সিমাম শুটে আমার থাকা হয়, আলহামদুলিল্লাহ যে তারা আমাকে ব্র্যান্ডের রিকমেন্ড। তো যখন আমাকে অন্যান্য ব্র্যান্ডের মানুষরা যখন দেখে এইসব জায়গায় আমি কাজ করছি, তো স্বাভাবিক যারা আরংকে ফলো করে, যারা ইনফিনিটি ফলো করে, টপ 10-কে ফলো করে বা এইসব ব্র্যান্ড ফ্রিল্যান্ডকে ফলো করে, তাদের কাছে আলটিমেট আমি না, ওদের কাছে অনেক বড় একটা মডেল, অনেক বড় একটা শিল্পী। তো ওরাই আমাকে সবসময় অ্যাপ্রিশিয়েট করে কাজে নেয়। আমি জানি না এটা, না জানতে হবে তো। আর আমার আশেপাশে যেসব যারাই কাজ করে প্রত্যেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ ওরা ভালো একটা কাজে একটা পায়, মানে সাড়া পায়। কারণ হচ্ছে আমি আমার সাথে কোন মডেল যদি কাজ করে, ওই মডেলকে আমি কখনো মানে থাকে না বকা দেওয়া, যেমন আমাদের আগের জেনারেশন যারা ছিল, ও পারে না, ওকে কেন দাঁড়া করে, তো টাইম নষ্ট হচ্ছে। আই নেভার ডিড ইট। আমি নতুনদেরকে সবসময় বলছি ভাই এদিকে আসো। আগের জেনারেশনে সবাই একরকম ছিল না, আমি জানি না, আমি কয়েকজনকে পাইছি, আমি বলতে পারবো আপনাকে কয়েকজনকে পাইছি আমি। না, আমি আসলে আগের জেনারেশনে তো ওই জিনিসটাকে
বললে আপনাদেরকে আমি পাই নাই, হ্যাঁ। তো আপনি হয়তো তখন ভালো ডাইনোসরের ছিলেন। আমলের, হ্যাঁ 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 তো আমার জেনারেশনে দু একজন ছিলেন, একটু থাকবেই, স্বাভাবিক হ্যাঁ, মানুষ হ্যাঁ, থাকবে। of course. সো আমি আমার ছোট ভাই যারা ছিল, অনেকে পোস্ট পারতো না, অনেকে পোস্ট শিখাইছি, অনেকে এটা আমার নিজে look দেখা। পারতো না। মানে আমি ট্রাই করি, হ্যাঁ, হ্যাঁ, আমি মানুষকে নিজেও সাপোর্ট দেওয়ার দেখেছি। ট্রাই করি। সো আমি যখন শুটে থাকি, একটা ক্লায়েন্ট আমাকে বলে যে রাজ ভাই একটু হেল্প করেন, রাজ ভাই ওকে একটু দেখাই দেন। আমি বলতে পারি ওখানে স্টাইলিস্ট আছে, কোরিওগ্রাফার আছে, ওরা দেখালেই তো হয়ে যায়, বাট আমি অনেক সময় সাপোর্ট দিই মানুষকে। তো ওই সাপোর্ট দেওয়া, তো ওই ছেলেটা যখন ইন ফিউচারে ভালো জায়গায় কাজ করছে, তখন ওই ছেলেটাই মানুষের কাছে বলে যে রাজ ভাই আমাকে এটা শিখাইছে, এটা বলছে। যখন মধ্যে চেঞ্জেসগুলো আসে, যে বডি কোন শেপটা আনলে পাঞ্জাবিতে ভালো লাগবে, ডেভেলপমেন্টস হ্যাঁ, আসে। তো আমি এটা সবসময় আমি সিজন ওয়াইজ আমার জিমের প্যাটার্ন চেঞ্জ করি। আমি আমার দিকে অনেক কিছু আমি নিজেকে বেস্ট বানানোর ট্রাই করছি, এবং আলটিমেট নিজেকে বেস্ট ফিল করি। আমি মনে করি যে আমি যদি না পারি কেউ করতে পারবে না। সো এই ফিলটা আমার মধ্যে আছে, আমি কখনো দেখি না আমার থেকে বেস্ট কেউ আছে। সো যখন আমি দেখি না কেউ আমার থেকে বেস্ট আছে, সো এখানে চিন্তা করার কিছুই নাই। রাইট, দ্যাটস আ আপনি ভেরি গুড। কাজে নিলেও সই, না নিলেও সই, ইটস ওকে। বাট আমার মতো বডি তো কাউকে পাচ্ছেন না। না না, এই So, কনফিডেন্সটা ওই থাকাটা confidence খুব level আছে দেখে তো ইম্পর্টেন্ট। আমি কাজ করতেছি, right? এই কনফিডেন্সটা থাকাটাই ইম্পর্টেন্ট। এবং লাস্ট 14 ইয়ার্স ধরে অনেকেই ট্রাই করছে কনফিডেন্স ব্রেক করার, বাট কেউ করতে পারে নাই। কারণ কনফিডেন্স যার নিজের আসলে ব্রেক করার দায়িত্বটা মানে ধরো ওই দায়ভারটাও নিজে, ধরো আমার কনফিডেন্স ব্রেক হয়ে যাচ্ছে, আমাকে মানুষ অনেক কিছু বলছে। আপনাকে একটা কোশ্চেন করি আমি, সাপোজ আপনি বাসায় ফেস ওয়াশ করতেছেন, আপনি কি লাক্স সাবান দিয়ে ওয়াশ করেন? অফকোর্স না, একটা না। ফেস ওয়াশ ইউজ করেন। আমি একটা স্পেশাল স্পেশাল, হ্যাঁ স্পেশাল। কেন এটা ইউজ করেন? বিকজ আমার স্কিনে যে প্রবলেমগুলো আছে ওই সোপটা ওটার জন্য ভালো। এক্স্যাক্টলি। সো মানুষ যারা ফ্যাশনে যারা কাজ করে, যারা ফ্যাশন ব্র্যান্ডের ওনার, তারা জানে বেস্ট মডেলকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা জানে বেস্ট বডি কার, হ্যাঁ তারা জানে এক্সপ্রেশনটা দিয়ে কে বের হতে হবে। হ্যাঁ, সিন্স কে আমি বের অনেকগুলো হতে ব্র্যান্ড হবে। চালাই, আমি জানি So, জিনিস। Subwoofer, ethnic and trendy couture where uniqueness meets you. সো আমার না কখনো, আমি জানি আমার জায়গায় যেটা আছি, আমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করি বা নিজেকে যেভাবে লাইফস্টাইল মেনটেন করি, সো যারা ক্লাসি, যারা পশ, যারা বুঝে, দে উইল চুজ মি, আই নো। হ্যাঁ, হ্যাঁ। আর কিছু মানুষ চুজ করবে না, কারণ তারা আমার ওই অকাদের নাই তো। রোনালদো, মেসি, এমবাপে, নেইমার, ভালো প্লেয়ার সব দলে খেলে না তো। ওরা যেসব দলে খেলে ওইসব দলে 10টা দলের প্লেয়ার যে টাকা পায়, ওরা এক দলেই এক দলেই সেই টাকাটা আই ডু পায়। দ্যাট। সো আই নো আই এম দ্য বেস্ট, ইনশাল্লাহ আমি যদি মেনটেন করতে পারি, আমি ওইভাবে কাজ করবো, বাকিটা আল্লাহ পাকের রহমত। ইনশাল্লাহ। আমরা অনেক সময় পিআর মেনটেন করে অনেকের পছন্দের মানুষ, মানে আমাদের মিডিয়াতেই অনেক কি করি, অমুকের স্টুডেন্টও, অমুকের ফ্রেন্ডও, অমুক ভাইয়ের ফ্রেন্ডও, অমুক আপার ফ্রেন্ডও, Close ওকে, হ্যাঁ মানুষ, ক্লোজ মানুষজন, ওকেই কাজে নিতে হবে। কেন? ওই যে পিআর, ওই যে হ্যাঁ, ভালোবাসা। কিন্তু ওই জিনিসটা মানে ওই পার্টিকুলার মডেল বা পার্সনটা ওই প্রজেক্টের না, সাথে হয়তো যায় না। পরে কি বলে জানেন, পরে ক্লায়েন্টরা যখন কয়েকটা কাজ করার পর যখন ফিল করে, তখন ক্লায়েন্টরা ফোন দেয়। মানে আমরা তো মডেল অনেক সিনিয়র হয়ে গেছি, ফোন দিয়ে বলে ভাই ট্রাই তো করলাম, বাট অ্যাকচুয়ালি হচ্ছে না, আপনাদের মতো ওইরকম ফিলটা পাচ্ছি না। এই কথা যখন বলে তখন মনে মনে ভালো লাগে, যে শান্তি লাগে, না ভালো লাগে যে অ্যাটলিস্ট সে ফিল করতে পারছে, কারণ তার অফিসে রিয়েলাইজেশন হয়েছে। হ্যাঁ, কারণ অনেক শুটে কিন্তু আমাকে দেখতে ভালো লাগবে না, অনেক শুটে আমাকে ভালো লাগবে। এটা অনেকটা ডিপেন্ড করে পুরো শুটের পরিবেশটার উপর। পরিবেশের উপরে আপনি কেমন পরিবেশে আপনার মডেল আর্টিস্টকে আপনি রাখতেছেন, কেমন পরিবেশে আপনার আর্টিস্টকে আপনি কাজ করাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি একটা মানে ক্যাওয়াজের মধ্যে কাজ করান, ওই ক্যাওয়াজের মতোই কাজটা হয়। কাজটা হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াহুড়া করেন, তাড়াহুড়োর মতো ওইরকমই কাজ হয়। দেখলেই বুঝবেন যে কাজের কোয়ালিটি দেখলেই বুঝবেন। বোঝা যায়। যেমন আপনি একটা ছোট একটা প্রোগ্রাম আপনি করতেছেন, বা এই যে এইখানে আমাকে জিজ্ঞেস করছেন বা আমাকে ডাকছেন, আলহামদুলিল্লাহ যে আমি এখানে কথা বলতেছি, কি সুন্দর করে সাজাইছেন, মাশাআল্লাহ, মানে ভেরি নাইস, ভেরি নাইস। Thank you so আমার much. ছবি আছে পিছে, মানে এত সুন্দরভাবে সাজানো, মানে এটা একটা মানে একটা ব্যাপারটা, প্রেজেন্টেশন, নিজেকে প্রেজেন্ট করা বা নিজে দেখানো, এটা অনেকে দেখা যাবে কি নর্মাল একটা চেয়ার টেবিল নিয়ে বসে আছে, বাট আপনি কি সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছেন, দ্যাটস দ্য থিং। চেষ্টা করেছি সুন্দর একটা কিছু দেখানো। অফকোর্স ইউ আর স্টাইলিস্ট ম্যান, অফকোর্স ইউ নো। স্টাইলিস্টদের নিয়েও একটু আসবো কথায়। মিডিয়াতে একটা ট্যাবু খুব প্রচলিত, মডেলদের ক্ষেত্রে কাস্টিং কাউচের শিকার হতে হয়। আনডিউ অফার্স আসে, অমুক স্টাইলিস্ট আমাকে ভাইয়া আমাকে ডাকছে, আমাকে এটা বলছে। ফানি, মানে ফানি ইন এ সেন্স যে একটা মডেল যদি কোনো গে থাকে, আমি ডিরেক্টলি বলি, হ্যাঁ, হ্যাঁ। স্ট্রেট নাই থাকতে পারে, হ্যাঁ, আর ম্যাক্সিমাম আমাদের ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায়, মানে প্রতিটা দেশেই
আপনার ফ্যাশন রিলেটেড কাজ যারা করে ওরা একটু তাদের মধ্যে অন্যরকম থাকে হয়। এরকম হ্যাঁ, একটু অনেকে। থাকে। সো এটা তো দোষের কিছু না, যার যার পার্সোনাল ম্যাটার। আনটিল এন্ড আনলেস তারা কারোর উপর হামলা করছে। ভাই এটাই বলছি, এটা ফানি, কেউ কারোর উপর হামলা করে না। না না, একদমই না। আর আপনি একটা ছেলে মানুষ, আপনি 6 ফিট হাইট, 6 ফিট টল একটা গাই উইথ আ গুড মাসেল, গুড ফেস, ওয়েল বিল্ট। আপনি স্টাডি করা একটা শিক্ষিত একটা মানুষ, আপনাকে একটা লোক বললো বাসায় নিয়ে গেলো হয়ে গেল, এটা ফালতু কথা না? একদমই ফালতু কথা। আমাকে যারাই বলে যে ফ্যাশন কাজ করতে গেলে এটা করতে হয়, আরে বেটা তোর তো যোগ্যতাই নেই কাজ করার, আমি তো বলে দিই অনেক, এইটাই বের আমি করতে অনেককে চাচ্ছিলাম বলে দিই যে বেসিক্যালি যে তোমার তো যোগ্যতাই নেই ভাই, তোকে ডাইকে বেটা যে ডাইকা তোরে যে ডাকছে, মানে আমাকেও তো অনেকে ডাকবে, আমাকে অনেকে পছন্দ করতেই হবে, কারণ আমি একটা মডেল ভাই, আমাকে সর্বজনীন পছন্দ করতে হবে, তাহলে আমাকে কে কাজে নিবে? অবশ্যই অবশ্যই। আমাকে ডাকতেই পারে, একটা মানুষ পছন্দ করতে, অ্যাপ্রিশিয়েট করতে পারে, আই শুড অ্যাপ্রিশিয়েট দ্যাট। তুমি যদি না যেতে চাও, কেউ তোমাকে জোর করতেছে না তো। না না, আমি কাজ করতেছি না, এবং এখানে আমার কোনো জোরাজুরি বিষয় নেই। এখানে তো আমি এত বছরে তো পাইনি, আমি তো দেখি না যে আমার কোনো ফটোশুট আপনি দেখবেন, খবর নিয়ে দেখবেন, বা আমার যারা আমাকে যারা পছন্দ করে প্রত্যেকে জানে যে আমার আশেপাশে আমার নামে অনেক বদনাম শুনে আমার সাথে শুটে দাঁড়াইছে। পরে যখন 1-2 বছর পরে, আপনিও জানেন আমার কিছু ছোট ভাইদের চিনেন আপনি, ওরা জানতো আমি নাকি ওইরকম। তা আমরা ঢাকার বাইরে শুটে গেছি, অনেক জায়গায় শ্যুট করছি, যখন দেখে যে না রাজভাই তো এরকম না, তো ভুল শুনছি, ভুল দেখছি, পরে ও এটা বলে আমার হাসতেছে, ভাইজান আপনার নামে এইসব বদনাম শুনছি। আমি ইটস ওকে। সো আমাদের দেশে মানুষ, আমার ম্যাক্সিমাম মানুষ কি করি, মানে মানুষের নেগেটিভিটিটা বেশি ধরে বেশি রাখি। স্প্রেড করি। হ্যাঁ, মানে নেগেটিভিটি। যেমন আমি আমার টক শোয়ের অনেক কমেন্ট, ফার্স্ট সিজনের কমেন্ট পড়েছি, আমি কি বলি বা আমি কি প্রেজেন্ট করি বা কি জানাতে চাই, তার চাইতে বেশি অনেকে ইন্টারেস্টেড আমি কি পড়ি, দ্য ওয়ে আই টক, আমি কীভাবে হাত নাড়াই, আমার কীভাবে চোখ আইব্রো আমার কীরকম হয়। আমি এত হেসেছি একটা সময়, যখন ঈদের সময় ফ্রি থাকি তো তখন কিছু কমেন্ট পড়ি। আমি খালি মনে করি কি যে বাংলাদেশের মানুষজন যে বেকারত্বর একটা ইয়ে বের করে না, যে কত পার্সেন্ট বেকার, ওটা আসলে কোনো কিছু এত কষ্ট করে বের করার দরকার নেই। কয়জনের ইয়েতে গিয়ে একটু কমেন্ট পড়লেই বেকারত্ব, মানসিক ভারসাম্যহীনতা, অসুস্থতা এবং অশিক্ষিত মানুষের হার, এই জিনিসগুলো কমেন্ট পড়লেই বোঝা যাবে। আপনার কথা শুনে আমি যে মি টাইম বললাম না, হ্যাঁ, মি টাইমে মাঝে মধ্যে আমি রাতে যখন ঘুমাইতে মানে আমি যখন বেড়ে যাই, তখন আমি কিছু মানুষ আছে আমার লাইফে, মানে 20-25 জন একটা লিস্ট আছে, আমি এদের সবার প্রোফাইলে যাই, যে এদের কমেন্টগুলো পড়ি এবং এদের কন্টেন্টগুলো দেখি, আমার কাছে খুব ভালো লাগে, আই ফিল হ্যাপি। কারণ কি জানেন, এরা এই 5,000 নাকি 10,000 ভিউ হলে $1 মনে হয় দেয়, $1 হ্যাঁ সত্যি না, 0.01 সেন্স, 1 সেন্সেরও কম। তো এই টাকাটা ইনকামের জন্য অনেকে যে কি যে করতেছে, মানুষের যে মানে কত চাহিদা, মানুষের যে কত ইচ্ছা একটু ভাইরাল হবে, মানুষ তাকে চিনবে, রাস্তায় বের হবে, মানুষ তাকে দূর থেকে ছবি তুলতে আসবে, ওর যোগ্যতা মনে হয় অতটুকুই। মানে এটা খুব মজা লাগে কিন্তু জানেন, আমি খুব এনজয় করি এগুলা। আপনি এটা বললেন না, মানুষ তো বন্ধ করে দিবে, কিন্তু আই লাইক ইট। কারণ এটা না হলে আমার বিনোদনটা কি, তাই সোশ্যাল মিডিয়া কেন চালাবো? আমি তো এটা দেখার জন্য সোশ্যাল মিডিয়াতে চালাই, যে ওয়াও মানুষ এটা করতেছে, ওয়াও কি সুন্দর নাচতেছে। আপনি দেখেন আগেকার দিনে রাজা বাদশারা নাচাইতো, মুজরা। এখনকার দিনে আমি তো নিজেকে রাজা ফিল করি, আমার মনে হয় এখনকার দিনে নামের মতো হয়। এখনকার দিনে টিকটকে ঢুকলে দেখবেন রাজা বাদশার মতো ফিল নিয়ে আপনি এইভাবে বসে বসে দেখবেন, বড় স্ক্রিন রাখে আপনি দেখবেন টিকটক, দেখবেন আচ্ছা আমাদের পরিচিত কিছু মানুষের টিকটক দেখলে বছর কেটে যাবে, তোমরা কিছু করতে হবে না। আমার কাছে ভালো লাগে, আমার কাছে এনজয় লাগে, আমার ওয়াও টাইম পাসও ভালো হয়, প্লাস রিক্রিয়েশনও হয়। না না, এগুলো হচ্ছে এন্টারটেইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি এন্টারটেইনমেন্ট পারপাসই নেই। আমার প্রতিদিন সোশ্যাল মিডিয়া 1 ঘন্টা টাইম দিই আমি ইনস্টাগ্রাম, ফেসবুক মানে দুটো একসাথে করে 1 ঘন্টার বেশি আমি টাইম দিতে পছন্দ করি না, আমার টাইম ওয়েস্ট হয় অনেক, এবং অনেক মানে গঠনমূলক কাজ, মানে আমার বিজনেসের কাজ বা আমার ডেভেলপমেন্টের কাজ অনেক হ্যাম্পার হয়। আমার মানে সোশ্যাল মিডিয়াটা এই যে ভাইরাল টেন্ডেন্সি মানুষের মধ্যে এখন বেশি, তো যেমন আমার এই ছোটো ভাই যারা আমার কাছে কাজ শিখছে বা কাজ করছে, একসাথে কাজ করছি, সামহাও কথা বলতে ওই দিন বলতেছে সে এখন বড় সেলিব্রিটি হইতেছে, অনেকেই ভালো ভালো সেলিব্রিটি পর্যায়ে যাচ্ছে। ভাই বুঝি না মানুষ কি পছন্দ করে, আমি কি মানুষদের তোর কি দরকার? হ্যাঁ, ইউ ডু ইউর ওন ওয়ার্ক। ভাই তোমার যেটা পছন্দ তুমি দাও না, তোমার প্রোফাইল এটা মানুষের প্রোফাইল না। না না না, মানুষের প্রোফাইল, কারণ মানুষ তাকে বানাইছে। আমি ও ওয়াও, মানে থিঙ্কিং চিন্তা করছেন। আমার মধ্যে কখনো এই থিঙ্কিংই আসে না যে আমার মানুষকে দেখায় আমার এটা করতে হবে। আমার যেটা ভালো লাগে ওটা দেখলে কেউ দেখো, ওয়েলকাম, না দেখলে আল্লাহ হাফেজ ভাই, তুমি আমার থেকে চলে যাও। তো ওইটার কারণে আপনি বললেন যে ভিজুয়ালে কাজ করি না কেন, ভিজুয়ালে নাটক না করার পিছিয়ে রিজন হচ্ছিল
আপনার ভাইরাল হতে হয়। আপনি যতই ভালো অ্যাক্টিং করেন, যত ভালো কাজ করেন, ওইটা কোনো বেল এখন আর না। নাই। আপনি একটু একটু মেয়ে হয়েছেন, একটু কাপড়, একটু শর্ট কাপড় পরছেন, একটু উপর থেকে ভিডিও করছে, সেকেন্ড দিন থেকে কোটি কোটি ভিউ। এবং সে নাকি মডেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মডেল, অমুক মডেল এভাবে আসছে, অমুক নায়িকা এভাবে আসছে, হেঁটে হেঁটে যাচ্ছে, ওইটাই ভাইরাল। এবং পরের দিন তাকে নিয়ে নাটক, বিশাল অবস্থা, খুব ভালো অবস্থা সে আছে। এবং কয়েকদিন পর গাড়ি, কয়েকদিন পরে ফ্ল্যাট, অনেক কিছুই পেয়ে যাচ্ছে। আমার একটা এপিসোডে টিঙ্কু ভাই এসেছিলেন, শাহরুখ আমিন টিঙ্কু। তো ওনার সাথে ডিসকাশন হচ্ছিল, তো উনি বললো এরা কারা, মডেল কি কাজ করেছে, নায়িকা কোথায় অভিনয় করেছে। নায়িকা বা মডেল বলতে আমরা স্পেসিফিক্যালি যাদেরকে চিনি, যাদেরকে দেখা যায়, দে আর ভিজিবল। এরা কোনো না নায়িকা, না নায়ক, না মডেল, না কিছু না। কিন্তু এদের আসলে এত পপুলারিটি যে কোনো কিছু না করে যে পপুলার হয়ে যায়, তখন মাঝে মাঝে তখন মনে হয় যে অনেক বোকা আমরা। একটা কাজ জন্য বলছিল যে আপনার ফলোয়ার কত, একটা পিআরের কাজ। তো আমি পিআরের কাজ বুঝি না, আমি পারি না ভাই, এটা কীভাবে করতে হয়। ওই যে টাইম পাস করে আবার ছবি তোলা, ভিডিও করা। আমি তো জানি সবসময় আমার তো টিম থাকে আমাদের ফটোশ্যুটে। আমি যেটা করছি 2012 সালে থেকে, যে কাজগুলো করছি, এভি শ্যুট মানে যেটা ভিডিও শ্যুট, পুরো ক্যামেরা, লাইটিং, অনেক সেটা, বা একটা মানুষ থাকে ভিডিও। এখনো আমাদের সাথে যারা কাজ করে, সাক্ষর, সুদীপ্ত, যারাই কাজ করতেছে, বাঁধন, প্রত্যেকের একটা ক্রু থাকে, ওদের একটা সেট আপ থাকে। তো পিআরের কাজটা নিজেরটা নিজে করতে হয়। আচ্ছা, ভালো কথা। তো পিআর কাজ আমার বলতেছে আপনার ফলোয়ার কথা। আমি আমার ফলোয়ার তো খুব কম ভাইয়া, আমি তো কখনো ফলোয়ারই করি না, আমি আমার মতো কাজ করি, আমার মতো ছবি তুলি, আমার যেটা ভালো লাগে সেটা। আমার আপডেটও আমি বেশি একটা দিই না সোশ্যাল মিডিয়াতে, আমার যখন যেটা মন চায় আমি সেটা দিই। তো বলছে ভাই ফলোয়ার দিলে আমাদের পয়সা, ওদের পেমেন্টও নাকি ফলোয়ার উপর ডিপেন্ড করে, যা যত ফলো তার পেমেন্ট তত বেশি। সো বাধ্য হয়ে তখন আমি বলতে বাধ্য হয়েছি, তাহলে আপনি ইউ শুড ওয়ার্ক উইথ হিরো আলম, ইউ শুড ওয়ার্ক উইথ কি বলে ভাইরালে কি কি মানুষজন আছে, প্রিন্স মামুন, তারপর অপু ভাই না কি যে আছে, আমি অত মানে ভাইরাল যারা আছে, আমি ইউ শুড ওয়ার্ক উইথ দেম। আমি তো ভাই ভাইরাল মানুষ না ভাই। হ্যাঁ, আমি ভাই এরা খুবই ভাই, viral। আমার ভাই সফটওয়্যার লাইফ, আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকতে খুব পছন্দ করি, আমি আমার কাজকে নিয়ে খুব প্রাউডফুলি কাজ করি, এবং আমি আমার কনফিডেন্স নিয়ে থাকতে পছন্দ করি। আপনি ওদেরকে সাথেই কাজ করা বেটার। তখন হাসি দেয়, তখন তার একটু লজ্জা পাইছে। এবং আমাদের দেশে আসলে টেন্ডেন্সি না যে ওয়ার্ল্ডের এখন এটা হয়েছে যে যত ভাইরাল তার তত ডিমান্ড। সো এখন ট্রেন্ড চলতেছে এটা, হয়তোবা কদিন পর থাকবে না। Right. ওজি উইল কাম ব্যাক। হ্যাঁ, আপনি of দেখবেন course। যে ফেক জিনিস বেশি দিন থাকে না ভাই। না, একটা টাইমে মানুষ বোর হয়ে যাবে, তখন ওই অরিজিনাল মানুষগুলো আবার আসবে, এটা আমার মনে হয়। স্টাইলিস্ট, ফ্যাশন ডিরেক্টর, রানওয়ে ডিরেক্টর, একটু পুরানো শব্দে বলতে হলে ফ্যাশন কোরিওগ্রাফার, ওকে, তাদের সাথে তোমার কানেক্টিভিটি আসলে কেমন, বা কতটুকু মানে ফ্রেন্ডলি? ফার্স্ট অফ অল আমি উইথ ডু রেসপেক্ট যে আপনি বড় ভাই, আপনার সাথে আমি শো করেছি, আজরা মাহমুদ আপু, আমি তাকে মেন্টর মনে করি এবং তাকে খুব রেসপেক্ট দিই। কারণ আজকে এখানে আসার পিছিয়ে আপু অনেক হেল্প করছে, আপনি করছেন। টিঙ্কু ভাইকে আসলে না বলে না, টিঙ্কু ভাই ওনার কাপড়, ওনার নিজের কাপড়ের কাপড় দিয়ে আমাকে ফটোশুটে হেল্প করছে। আমার তখন কাপড় ছিল না 2012 সালে, সো আমার স্টাইলিস্ট কাপড়। হ্যাঁ, কারণ তখন আমার ভাই স্বাভাবিক, আমি একটা নর্মাল ফ্যামিলির ছেলে একটা, আর আমার এত নর্মাল ফ্যামিলি কি সবার কাছে স্টাইলিশ ওয়ার্ড্রোব থাকে না। আর অনেস্টলি বলতে আমার লজ্জার সময় একটু কম, আমি সত্য বলতে পছন্দ করি। তো ভাই আমাকে অনেক হেল্প করছে। তারপরে আমাদের রফিক ভাই তো ফার্স্টে দাঁড়াইছে, আমি তো জাস্ট আই ওয়াজ শেকিং মাই হ্যান্ড, লাইক ভয় পাচ্ছিলাম। লাইটের ছবি ভাবছে হিরো, ওই যে ফার্স্ট টাইম হিরো, এখন আমাকে ভাইয়া দেখা হলে হিরো বলে। এভাবে তাকাও, আরে তোমারটা ভালো হয়েছে, কোনো টেনশন নেই। এই যে কনফিডেন্স লেভেলটা গ্রো হয়েছে, এনকারেজমেন্ট। হ্যাঁ। এই রানওয়েতেও সেম, আমি যতগুলো রানওয়ে করেছি, আমি আমার কাজ যখন হয় রানওয়েতে অনেক সময় মিস্টেক হয় অনেকের। সো আমি যতবারে আমি রানওয়েতে তোমার কোনোদিন মিস্টেক হয় না? অনেক শো করেছি আমরা, মানে আমি ট্রাই করি মানে রিকল করার জন্য, বা আমি সবসময় মানে খুব থাকি, কনসিয়াস থাকি যে আমার যে কিউটা, আমার কিছু নিনজা টেকনিক আছে আমার কাজের, আমি এটা কাউকে বলি না, যার কারণে আমি কোনো স্কুলে ক্লাস নিই না। তো আমার টেকনিকগুলো আমি আমার কাছে রাখতে পছন্দ করি, বিকজ আমার কাছে যেটা টেকনিক সেটা আরেকজনের কাছে এটা ফালতু একটা হইতে পারে। সে 2 দিন পর এটা নিয়ে মক করতে পারে, 2 দিন পর আমাকে বলতে পারে যে কি টেকনিক, এটা কোন টেকনিক হলো, এই হলো। আমার কাছে যেটা ভালো সেটা অনেক কাছে খারাপ লাগতেই পারে। সো আমার যেটা মনে হয় যে নিজের কাছে রাখা বেটার। আমারটা জানলে হয়তো অনেকে ভালো হইতে পারে, অনেকে ভালো হয়েছে, হওয়ার পরে পাখা গজায় গেছে, এবং তারা অনেকে আমার ইনসাল্ট করে কথা বলা ট্রাই করে। অনেক মডেলই আছে যারা কাজ শিখছে আমার কাছ থেকে, আবার ইনসাল্ট করতেও পারে আমাকে। সো অনেক কিছু দেখছি ভাই, দেখে যেটা মনে হলো কি লাস্ট পর্যন্ত নিজেরটা নিজেই থাকে, নিজের শিক্ষা নিজের মধ্যেই থাকে, এটা কেউ নিতে পারে না। নিতে পারে না। সো আলহামদুলিল্লাহ
নিজেকে নিজের বেস্ট পজিশনটা ধরে রাখার জন্য যতটুকু ডেভেলপ করার দরকার ওইটুকু করবো, ওইভাবে আগায় যাব। আর যদি কেউ আসতে চায় শিখতে, জানতে চায়, অফকোর্স আমি চেষ্টা করবো আমার দিক থেকে হেল্প করতে, বাট নিজ থেকে আগ বাড়ায় আর না। রাইট, ভালো, এই ডিসিশনটা ভালো। আসলে কি তুমি কাউকে কিছু শেখাচ্ছ, সে সেটাকে ভ্যালিউ করতে পারছে না, এটা তো আসলে খুবই। আর রান্নার ডিরেক্টর সবাই unacceptable। পছন্দ করে এই কারণে আমাকে, যে আমি ভুল করি না, আমি চেষ্টা করি কাজের সময় হ্যাঁ প্রপার হ্যাঁ, কাজটা মানে আমি বলেছি মনে হয় কোনো একটা শোতে, ভুল করবে না, ওকে ফলো করো, ও কোনদিন ভুল না। করে না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি কি ওই গানের বিটটা বা আমি যে কাপড়টা পরতেছি বা rhythm feel করে আমার হাঁটা। রিদমটা, আমার ফিলটা ওরকম চেষ্টা করি ভাই। বাকিটা আমি জানি অনেক সময় পারফেক্ট হয় না, আমার অনেক না, ভুল না, হয়, হয়। মিস্টেক হয় অনেক সময়। তো আমি চেষ্টা করি, আমি রানওয়ে শেখার পিছে, আমার ওয়ার্ক শেখার পিছে আসিফ খান ভাই, তারপরে আমাদের আজিম ভাই, নাহিদ ভাই, শৈফুর রাজ, আমি এদের কাছ থেকে অনেক কিছু শিখছি, প্রতিটা মানুষের কাছে। তারপর ইমু ভাই, মুকুল ভাই, ইভেন আমি রানওয়ে ওয়ার্ক শেখার জন্য আমি রাস্তায় যখন হাঁটতাম, আমি আমার বাসা থেকে মাঝে মধ্যে আমি হেঁটে হেঁটে ক্যান্টনমেন্ট দিয়ে যেতাম। সো আমি পুরোটা টাইমে রানওয়ে ওয়ার্ক করে যেতাম, মানে টু লাইক হ্যাঁ, আমার self নিজেকে। practice। হ্যাঁ, তারপরে ইনক্লাইন, এটা আমার সিক্রেট বলতেছে একটা। ইনক্লাইন লাগে আপনার উঁচা জায়গায়, হ্যাঁ। পাহাড়ের মতো যেগুলা, ওইসব জায়গায় আমি রানওয়ের মতো হাঁটার ট্রাই করতাম। nice। দ্যাটস ভেরি টাফ, আই নো। অফকোর্স, হ্যাঁ। তো ওইটা কেন করতাম, স্লো বিটে অনেক সময় হাঁটতে পারে না, স্লো বিটে। সো ওই ইনক্লাইনে যদি হাঁটে না, তার পশ্চারটা সোজা রাখা, সোজা হয়। হ্যাঁ, এবং তার ওই হাঁটার স্লো ওইটা বিটে, র্যাম্পে গিয়ে কাজে লাগে। স্লো বিটে যে আপনার স্লো বিটে কি মানে স্লোলি আপনার হাঁটাটা খুব টাফ, Tough। স্লোলি গাড়ি চালানো টাফ, স্লোলি বাইক চালানো টাফ। Subwoofer, ethnic and trendy couture where uniqueness meets you. তো স্লোলি যখন আপনি ইনক্লাইন যখন হাঁটবেন, তখন অটোমেটিক একটা প্রেশার দেয় বা আপনার জি ফোর্স কাজ করে। সো আপনি যখন স্ট্রেটলি যখন হাঁটবেন, ওই স্লো বিট যখন ফিল করবেন, তখন আপনার অটোমেটিক পায়ের যখন ওই স্ট্রেন্থটা থাকবে, আপনি স্লোলি হাঁটলে আপনার সুন্দর লাগবে, মিউজিকের সাথে আপনার মনে দেখতে হবে। ভালো, হ্যাঁ, মার্চ হবে জিনিসটা। তো এইগুলা টুকটাক টেকনিক্যাল ছোটোখাটো জিনিসপত্র আমি নিজের মতো করে আস্তে আস্তে, এবং মুকুল ভাই অনেক হেল্প করছে আমার ওয়াকিংয়ে। আমার অনেক প্রবলেম ছিল, ভাই আমাকে ওয়াকিংয়ের সময় যে পা কোন জায়গায় ফেলালে ভালো হবে, বেটার হবে। যেমন ইমু ভাই আমাকে শেখাইছে কীভাবে টার্ন ব্যাক করতে হয়। তারপরে কাপড় পরা আমার বিবি রাসেল আপু, ওনাকে আমি অনেক রেসপেক্ট দিই। আপুর কাছে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম 2012 সালে, আমি আর আজিম ভাই। তো ওই ওয়ার্কশপে আমি কাজ করছি, আপু আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। আমার একটা সার্টিফিকেট আছে বিবি ব্যাপার। পনি ভাইও কিন্তু আমার র্যাম্পে ওয়াকের সময় এই যে সাইডে আমরা যে 1.5 করি না, সাইডে তাকায় যে ইয়ার দিকে তাকায়, হ্যাঁ, audience। ফ্রন্টের দিকে, ওইটা পনি ভাই আমাকে করছে। আবার He is আসাদ very খান ভাই, talented। আসাদ খান ভাইয়েরও একটা অবদান আছে। উনি আমাকে স্টেজে কখনো ব্যাক সাইড দেখি করতে হয় না, আমি প্রত্যেকের কাছে টুকটাক একটু একটু করে শিখে, হ্যাঁ। শিখছি, আমি শিখে নিজে মানে ইউ আর গ্রেটফুল টু দেম। অফ কোর্স হ্যাঁ, আই এম যাদের গ্রেটফুল কাছ টু থেকে অল শিখতে অফ পারছি, দেম, বিকজ তারা না থাকলে হয়তো আজকে আমি এখানে আসতে পারতাম না। অফকোর্স, অফকোর্স। আমার ফার্স্ট র্যাম্প ওঠা কিন্তু আসাদ ভাইয়ের মাধ্যমে। আসাদ খান। আসাদ খান একটা শোতে আমাকে রেফার করে ফার্স্ট আমার র্যাম্পে ওঠা, এবং 2012-এর 26 ফেব্রুয়ারি। আচ্ছা, I can still remember that day. I had mustache in my face. আমি কাপ ছিলাম, মানে আমি যখন হেঁটে সামনে যাই ফার্স্ট টাইম, আমার কাপড় ছিল চাঁদনি আপু। আপুর হাতে এই কাপ ছিলাম, হেঁটে সামনে যাচ্ছিলাম, মোচ ছিল তো কেউ বুঝে নাই। তারপর গ্রুদের রিলাইভড অনেক এক্সপিরিয়েন্সেস, মানে অনেক মেমোরিজ কিন্তু থাকে মানুষের। অনেক, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 24 ইয়ার্সে আমাদের কত মেমোরিজ হ্যাঁ, আছে। আপনাদের রাজ, অনেক দীর্ঘ একটা কনভারসেশন হলো, অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, আমার দর্শকদের জানাতে পারলাম। এখন একটু র্যাপিড ফায়ারের দিকে যেতে চাই। শিওর ভাই। আর ইউ রেডি ফর দ্যাট? কোশ্চেন কেমন হবে একটু বলা যাবে? কোয়েশ্চেন যেমনই হোক, অ্যান্সার খুব চটপট দিতে হবে। Okay. শুরু করি। জি। ফেম অর পিস? পিস। ঢাকা ফ্যাশন উইক অর ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক? একটা করতে পারিনি, পাস। ডিরেক্টর অর ফটোগ্রাফার? ডিরেক্টর। মুভি অর ফ্যাশন ফটোশুট অর ফ্যাশন রিল? অফকোর্স মুভি। মোস্ট আন্ডাররেটেড মডেল তোমার চোখে? ছেলে না মেয়ে? ছেলে। আসলে আমার দেখা মতে যারা কাজ করতেছে সবাই তো ঠিক আছে, আন্ডাররেটেড কেউ তো নাই, যাদের যোগ্যতা আছে তারাই কাজ করতেছে। মোস্ট ওভার রেটেড ইউ থিঙ্ক? মোস্ট ওভার রেটেড তাও মনে হয় না, কারণ এই জায়গায় কাজটা করতে না যোগ্যতা ছাড়া হয় না ভাইয়া। মডেল হতে হলে কি যোগ্যতাটা মাস্ট থাকতে হবে? অনেক থাকতে হবে, একটা বলো। প্যাশন। টাইম ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট একটা মডেলের জন্য? ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রতিটা মুহূর্ত আপনার লাইফ থেকে চলে যাচ্ছে, ওটা ব্যাক আসবে না।
আপনি যে আজকে কাজে যাচ্ছেন ওই কাজটা আপনি নেক্সট টাইমে নাও রাখতে পারে, সো ইউ হ্যাভ টু ভেরি কনসিয়াস অ্যাবাউট ইউর ওয়ার্ক। 3টা শব্দে ফররুক আহমেদ রেহানকে ডিসক্রাইব করো। সিম্পল, গুড লুকিং, ইমোশনাল। আ বেটার কলিগ অ্যান্ড আ ফ্রেন্ড। সুমায়া নাবিলা, ঈশা ইয়াসমিন, সাবরিনা জামান রিবা, মাশিয়াত রহমান, তাবিন্দা হুসাইন। এনিওয়ান? সবগুলোই তো আমার ফ্রেন্ড। এনিওয়ান, যে কোনো একজনের নাম নিতে পারবা। মানে সবচেয়ে বেশি কাজ করছি এবং কাজ করেছো বা ফ্রেন্ডলি? আরে কি বিপদে ফেলালেন, সবাই তো আমার ফ্রেন্ড। একজনের নাম বলো। সবার সাথে তো কাজ করছি আমি, সবার সাথে কাজ করছি, সবাই তো ফ্রেন্ডের মতন, সবাই তো ফ্রেন্ড এবং সবার সাথে খুব ভালো সম্পর্ক আমার। একজন? ইটস ভেরি টাফ। না টাফ, হ্যাঁ টাফ। আর র্যাপিড ফায়ার কি সোজা হয় নাকি তাই? হ্যাঁ, র্যাপিড ফায়ার অনেক টাফ, কিন্তু এইখানে যদি আপনি বলছেন যেটা আমি পারবো না সেটা পাস করা যাবে, কারণ আমার এখানে 5টা নামে আমার ফ্রেন্ড। হ্যাঁ। সো এখানে আমি কাজ করি মিডিয়াতে, রাইট? আমি সবার সামনে বলি, লুকানোর কিছু নাই। আমি যার নাম নেব সে হয়তো খুশি হবে, কিন্তু মন থেকে আমার বাকি 4টা ফ্রেন্ড তো কষ্ট পাবে। সো আমি আমার মানে ইউ ওয়ান্ট টু স্কিপ দিস? এক্স্যাক্টলি, কারণ আমি ভাই কাজ করি একটা জায়গায় ভাই, ডিপ্লোম্যাটিক জায়গায় ভাই। আই হ্যাভ টু বি ডিপ্লোম্যাটিক। আমার ফ্রেন্ডের সাথে আমার ডিপ্লোম্যাটিক হইতে হবে। তাহলে নেক্সট একটা তোমাকে অ্যানসার দিতে হবে। আ বেটার মডেল। অন্তরা মনিরা, আদিবা তর্ষা, মাইশা রহমান। বেটার মডেল। বেটার মডেল। কনফিউজড, কারণ এখানে আপনার তিনজন সেগমেন্টের 3জনের ফেস। মাইশার ফেস একরকম, হ্যাঁ। তর্ষার ফেস একরকম, অন্তরার ফেস একরকম। অন্তরার হাইট বেশি, তারপরে তর্ষার হাইট আছে, মাইশা হাইট মানে একটু কম ওদের থেকে। মাইশা ফার বেটার মডেল আই থিঙ্ক মডেল হিসেবে। যখন অন্তরা এবং তর্ষা থেকে মাইশা মনে হয় মডেল হিসেবে, ওর স্কিন টোন থেকে শুরু করে ও মাঝে মধ্যে জলাইন টলাইন ভালোই, ও শুকনা হয়ে আসলে ভালোই লাগে, মডেল হিসেবে ঠিক আছে ও। ওকে। ব্রাইটার ফিউচার ইন মিডিয়া। শিরিন শিলা, রাজিয়া সুলতানা লিয়ানা, অনন্যা সাহা। ব্রাইটার ফিউচার ইন মিডিয়া মানে কোন সেক্টরে? ফ্যাশন সেক্টরে। ফ্যাশন সেক্টরে অলরেডি তারা তো 3জনই তো ভালো জায়গায় আছে। ফিউচার কি ফ্যাশনে অলরেডি, মানে আমি বলি আপনি টপ পজিশনে নেক্সট 5 বছর পরে আরো ভালো কোথায় কাজ করতে পারবে? আর ভালো কি জায়গা আছে? ফ্যাশন ছাড়াও যদি আমি এখন বলি, যদি ধরো অন্যান্য সেক্টরে। অনন্য করবে না বেশি দিন হয়তো বা কাজ, আমার মনে হয়। লিয়ানা হয়তো বা বেশি দিন কাজ করবে না মনে হয়, তো শিলাই আছে। এমন একটা গুণের কথা বলো যেটা নিবিড়তা নাহিদের নাই কিন্তু তোমার আছে। না, ও আমার থেকে অনেক ভালো, সিরিয়াসলি। একটা গুণ। স্লো ফায়ার হয়ে যাচ্ছে, র্যাপিড ফায়ার। হ্যাঁ, কারণ আপনি এমন মানুষের নাম বলতেছেন, এটা আসলে মানে ভেরি টাফ, কারণ উনি আমার থেকে ভালো এবং তাকে ফলো করে তো মডেলিং করছি আমি। নাহিদ ভাই। আজিমুদ্দৌলার একটা বেটার কোয়ালিটি যেটা তোমার মধ্যে নাই? কথা বলার স্টাইল। ও তাই? এবার বলো আজিমুদ্দৌলার মধ্যে এমন কি কোয়ালিটি একটা আছে যেটা তোমার মধ্যে নাই? হি নোজ হাউ টু ওয়ার্ক এবং হাউ টু টক টু পিপল, এবং তার কাজের জায়গায় কিভাবে কাজ করতে হয়, কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হয়, আমি ভাইয়ের কাছে অনেক শিখছি এগুলা। ব্রাইটার ফিউচার ইন মডেলিং। আহনাফ আলী, আজরাফ, জারিফ শাবাব। ব্রাইটার ফিউচার আসলে কি, আমি এমনটা জায়গায় কাজ করি, মানে এতদিন ধরে কাজ করতেছি, আমার কোনো মানে এইখানে ফিউচার তো শেষ অলরেডি। লাইক বাংলাদেশ ফ্যাশন মিডিয়াতে কিছু নাই তো আর। সো 3জন যে নাম বললেন, আহনাফ আলী, আজরাফ, জারিফ শাবাব, 3জনই বাংলাদেশের টপ ব্র্যান্ডগুলো করে ফেলছে, কাজ করছে। হ্যাঁ, সব জায়গায় কাজ করছে। তো ওদের এতে ফিউচার কি হতে হবে? নেক্সট ফিউচার বলতে গেলে ওদের দেশের বাইরে কাজ করতে হবে বা অন্য কোথাও যে করতে হবে। ও অলরেডি ভালো কাজ করছে। হ্যাঁ। আচ্ছা, তোমার লাইফের জার্নির উপরে যদি কোনো মুভি বানানো হয়, তুমি কাকে কাস্ট করতে চাইবে এবং কেন? এক কথা উত্তর। আমার লাইফে যদি জার্নির মুভি বানাতে হয়, আমার অ্যাক্টিং, আমার লাইফের যে লেয়ার, যে লেভেল আছে, বাংলাদেশে কোনো অ্যাক্টর এখনো হয় নাই করতে পারবে। আই এম সরি, সে যেই হোক। মানে তুমি কাউকে সিলেক্ট করতে পারছো না? ইম্পসিবল। আপনার কি মনে হয় যে লাস্ট 15 ইয়ার্স আমার যে হেটার্স আছে, আমার মতো রাজমেনেকে রিপ্লেস করার জন্য কতজন আনছিল? ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট? হতে পারে। পারছে? রাজ একটাই। হ্যাঁ, রাইট। সো দ্যাট ওয়াজ ইউর র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ারটা ভালো ছিল, কিন্তু আমি তোমার কাছে আরেকটু স্পাইসি অ্যান্সার্স আশা করেছিলাম। আমি শেষ করার আগে জানতে চাচ্ছি মেল মডেল অ্যাসোসিয়েশনটা আসলে কি, এবং 5 বছর পরে তুমি মেল মডেল অ্যাসোসিয়েশনকে কোথায় দেখতে চাও? থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি মেল মডেল অ্যাসোসিয়েশনটা কিছু না, মডেল অ্যাসোসিয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদেরকে যখন কোথাও কোশ্চেন করা, আমাকে হয়তো করে না, আমি বলি রেহানকে, বললেন রেহানের কথাই বলি, ও 2021 বা 20তে ও তখন নতুন মিডিয়াতে কাজ করতেছে। ওকে একবার চেক পোস্টে খুব বাজেভাবে হেনস্থ করেছে। ওর কাছে নর্মাল ব্যাগ ট্যাগ চেক করে ও পরিচয় দিয়েছে মডেল, বাট কি জানেন ওই আনসার ওরা তো তখন চিনে না, আপনি কিসে মডেলিং করেন, হ্যান ত্যান স্বাভাবিকটা। তখন ওর মধ্যে একটা কষ্ট ফিল হয়েছে যে ভাই আমি একটা দেশে মডেল, আমি এত ভালো কাজ করি, আমার কোনো আইডি কার্ড নাই, আমাদের কারো আইডি কার্ড নাই। হ্যাঁ। তো
আমাদের হয়তো কয়েকজনের হয়তো আইডি কার্ড আছে বা আমাদের কয়েকজনকে মানুষ চিনে চেনে, বা চেহারা জানে, চেনে। হ্যাঁ, কিন্তু অনেককেই তো মানুষ চিনে না, না। না। সো ওইটা থেকে আমরা ফিল করছি যে আমাদের দরকার কিছু একটা। এবং রেহান মিডিয়াতে আসার আগে 2016 থেকে আমি, রাব্বি, রূপম, সালমান, তানজিম, নাহিদ, আজিম ভাই, তারপরে জনি ভাই, শাহেদ ফারহান, রিপন ভাই, আমরা সবাই মিলে একটা প্ল্যান করছি যে আমরা কিছু একটা করবো আমাদের আইডেন্টিটির জন্য, কারণ প্রতিটা সেক্টরই আছে এটা। সো ওইটা ট্রাই করতে করতে দেখলাম কি যে আমার ছেলেরা এক হতে পারতেছি, কিন্তু সামহাও মেয়ে মডেলদেরকে আমরা এক করতে পারতেছি না। দ্যাটস ভেরি টাফ। আমি অনেস্টলি বলতেছি, প্লিজ আপনারা হয়তো বুঝে নেবেন। মেয়েদেরকে মানে কি হয়, মানে 5টা মেয়ে মডেল থাকলে ওইখানে 3টা গ্রুপ থাকে বা 2টা গ্রুপ থাকে। সো আমরা আবার জানি না, ছেলেরা না বাই ন্যাচারাল না একটু সহজ সরল হয়, অথবা মানে বিপদে পড়ে যায় কার কাছে যাবে। তো আমরা ছেলেরা মিলে তখন যেরকম যে মেয়েদের যেহেতু আনতে পারতেছি না, তাহলে মেল মডেল অ্যাসোসিয়েশনটাই করি আমরা। তো ওইটাও করতে সমস্যা যেটা হয়, আমাদের কিছু মানে যখন আমরা অ্যাসোসিয়েশন করতে চাই, আমরা 4-5 জন হয়তো খুব ইমার্জেন্সি করব বা করে ফেলতে পারবো, ওইটা আমি কিছু সিনিয়ররা এসে আবার ডিস্টার্ব করা শুরু করে, আচ্ছা, যে কেন আমাদেরকে রাখো নাই, আমরা কি তাহলে ইয়ে না, আমাদের কি আমরা কোনো- কারা? হ্যাঁ, আমাদের কি। তো এই এত হসপসের মধ্যে না অ্যাকচুয়ালি না এমন কিছু হয় না। বাট আমার ইচ্ছা আছে বাংলাদেশে যদি পসিবল হয়, আমি যদি কখনো মোস্ট সিনিয়র হইতে পারি, বা আমাকে মানুষ এক নামে চিনে, বাংলাদেশের প্রতিটা মানুষ, পলিটিক্যাল থেকে সেগমেন্ট থেকে শুরু করে বিজনেস সেগমেন্টে যারা আছেন, যেদিন চিনবে জানবে, হয়তো তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, ভাই মডেলদের জন্য কিছু একটা করেন। কারণ আমাদের মডেলদেরকে প্রতিটা অ্যাওয়ার্ড ফাংশনে দেখবেন, মডেলরা সবার আগে দাওয়াত পায়, সুন্দর সুন্দর কাপড় পরে। কারণ গ্ল্যামার মডেলদের মধ্যে আছে, গ্ল্যামারটা মডেলদের কাছ থেকে নিচ্ছে মানুষ। কিন্তু আমার এখানে একটা অবজারভেশন আছে, এই যে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে মডেলদেরকে ডাকা হয়, মডেলরা যায়, এইসব প্রোগ্রামে মডেলরা যায়, তারা অনেক সুন্দর করে রেডি হয়ে যায়, তারা ড্রেস স্পন্সর খুঁজে বা পার্লার স্পন্সর খুঁজে, তারা খুব সুন্দর করে কিন্তু যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছো যে সব সেক্টরে রেকগনিশন আছে, ফ্যাশন সেক্টরে রেকগনিশন কিন্তু নাই। এটা স্টোরিটা আমি জানি, আমাকে বড় বড় অর্গানাইজার যারা আছেন তারা বলছে যে একটা টাইম 2001, 98, 99 ওই টাইমে নাকি ছিল এই সেগমেন্টটা। আচ্ছা, তো এই সেগমেন্টটা পরপর 6টা বছর নোবেল ভাই পাইছেন, হ্যাঁ দেখেছি, আর মুআপু পাইছেন। হ্যাঁ হ্যাঁ। তো উনারা ছাড়া কেউ পেতো না, তখন কারোর নামই আসতো না। সো উনারা অ্যাওয়ার্ড পেতে পেতে বোর হয়ে গেছে, প্লাস অ্যাসোসিয়েশন যারা অ্যাওয়ার্ডটা দেয় ওরাও আসলে বোর হয়ে গেছে। মানে একই মানুষকে কত, কারণ কোনো নাই তো কেউ কাউকে দিতে পারতেছে এখন না। তো অনেক অপশন, এখন তো অনেক অপশন, ওনাদের সময় তো অপশন ছিল না। কিন্তু আপনি জানেন বাংলাদেশে একটা জিনিস চলে গেলে, যেমন ওইটা আর হয় না। আপনি দেখেন অটো রিক্সা 2টা-3টা থেকে এখন পুরো সারা বাংলাদেশে হ্যাঁ, ঢাকা হ্যাঁ। শহরে ভর্তি, রাইট? বাবা। এটা উঠাইতে অনেক কষ্ট হয়ে যাবে, রাইট? তেমন এই জিনিসটাও একটা সেগমেন্ট উঠে গেছে, ওটা আবার আনতে হবে, ওটা যেন আলাদা বিল পাস করতে হবে, আলাদা কস্টিং, আলাদা অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, হয়তো বা আমি জানি না তো কিছু, আমাকে যেভাবে বলছে। সো এখন এইটা করতে গেলে যে টপ পজিশন যেসব লোকজন যারা প্রবীণ যারা আছেন, ওদেরকে চিন্তা করে বলতে হবে এটা। কারণ ওরা যদি আমাদের মতো নতুন মডেলদের, মানে দেখবেন কি ভালো একটা কাপড় পরতেছে, ওটা ভালো সিনেমায় কাপড় পরতেছে, কোনো নায়ক নায়িকা বলেন বা কোনো একটা, আমাদের গায়ে পরা কাপড়ই দেখে তারা চুজ করে, তারা হয়তো স্পন্সর নিচ্ছে, কিন্তু দিন শেষে আমাদেরকে রাখতেছে গ্ল্যামার জন্য, বাট মডেলদের কোনো রেসপেক্ট নাই। হ্যাঁ, ওইখানে ওই জায়গাটা তো আমি অ্যাজ এ মডেল হিসেবে আমি আর্ট ফাংশন যেতে খুব অপছন্দ করি একটা কারণে। অ্যাকচুয়ালি আমি ভয় পাই না কাউকে, এই জন্য আমি অনেস্টলি বলতেছি এয়ার ফাংশন যেতে অপছন্দ করি এই কারণে, কারণ আমি একটা মডেল। তো আমাকে তো মডেল হিসেবে ডাকতেছো, আমি সুন্দর চেহারা বা সুন্দর ফিটনেস মানুষ আমার দেখতেছো তোমরা, বা দিন শেষে যখন কাজের বেলায় আসে, একটা সিনেমা করতে যাব, ডিরেক্টর কথা তোমাকে তো মানুষ চিনে না। আমাদের দেশে তো ওরকম ডিরেক্টর এখনো পয়দাই হয় না যে আমাদের মতো একটা ছেলেকে নিয়ে বা একটা আর্টিস্টকে নিয়ে কাজ করবে। সো ওইখানে আমি যে একটা আর্ট ফাংশনে যাব, যে আমি একটা মডেল হিসেবে যাব, তোমার চেয়ার ওই লাস্টে। সো যদি যেখানে যেই দেশে মানুষের কাজের কোনো প্রায়োরিটি রেসপেক্ট নাই, রেসপেক্ট কিসে আপনার ভাইরাল কততে, সেই দেশে কত ভিউ আছে, কত ভিউ আছে, ইনস্টাগ্রামে কত ফলোয়ার আছে, ওই সব দেশে তো আপনি আশা করতে পারেন না ভালো কিছু। আর অ্যাজ এ মডেল আমার যে পজিশন এখন আমি কাজ করি, আমার পজিশন থেকে তো আমি এটা এক্সপেক্ট করবো আমার দেশের মানুষ আমাকে রেসপেক্ট দিবে, কতটুকু দেয়। হ্যাঁ সত্যি। নিজেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে কোথায় দেখতে পাও? আপনার কথা মতো মাফিয়া, ডন। আমার কথা মতো না, এখানে যেহেতু আমি বলি কোনো কিছুই না অটো আসে না, মানুষের কাছ থেকে আসে। হ্যাঁ হ্যাঁ প্রতিটা ক্যারেক্টার, ওয়ার্ল্ডে যত ক্যারেক্টার আছে, নেচার তাকে বানাইছে এটা, হ্যাঁ, রাইট? অফ কোর্স। নেচার যদি আমাকে মাফিয়া মনে করে, ডন মনে করে, ফাইন, আই ডোন্ট মাইন্ড। ইউ ওয়ান্ট টু বি আ ডন? আই ডোন্ট ওয়ান্ট টু বি আ ডন। যদি মানুষ আমাকে যদি বানায় ফেলে, সো ওয়াই নট, ইটস এ গুড থিং। ওকে, অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট ফর দ্যাট। থ্যাংক ইউ। সো রাজ, শেষ করার আগে, বিফোর ইউ টেক আ লিভ, আমাদের স্পন্সরদের সম্পর্কে কিছু বলতে চাই। আমাদের টাইটেল স্পন্সর হচ্ছে সাবাফা, আমাদের অ্যাসোসিয়েট গিফট স্পন্সর আছেন অনেকে,
কিয়ারা বাই প্রীতিমতী, সাজগোজ, লিনিয়ার বিউটি, জুহাইরা এলনাস কোটর এবং ইয়োগিস পণ্য। সাজগোজ থেকে রয়েছে খুব সুন্দর একটা গিফট ফর wow. ইউ। থ্যাংক ইউ। কিয়ারা বাই প্রীতিমতী থেকে এটা আন্টির জন্য বা তোমার মোস্ট ফেভারিট কারোর জন্য হতে পারে। আমার মার জন্যই ঠিক আছে। হ্যাঁ। লিনিয়ার বিউটি থেকে এটা একটা লাভলি জেস্চার। ওকে। ইয়োগিস পণ্য থেকে একটি গিফট। ও অনেক গিফট, ওয়াও হ্যাঁ। নাইস, থ্যাংক ইউ ভাইয়া। Most অনেক গিফট, welcome, অনেক most অনেক welcome. গিফট, থ্যাংক ইউ। তুমি তোমার ব্যস্ত জীবন থেকে এত মূল্যবান সময় বের করে আমাদেরকে দিয়েছো, আমাদের ডাকে সাড়া দিয়েছো। উই আর ভেরি ভেরি গ্রেটফুল ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আমি বলি আসলে থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু দিস প্রোগ্রাম গ্ল্যাম টক, বিকজ ঈদের পরে এত বোর হয়ে গেছিলাম। অনেক দিন কথা হয় না, জানা হয় না, কে কি বলছে, জানানো হয় না। হ্যাঁ মানে আমাকে নিয়ে কে কি বদনাম করতেছে, ভালোই লাগে শুনতে, বুঝছেন। তো অনেকদিন পর আপনার সাথে বসে নাই যে কথা বলে একটু পরে আবার একটু কথা বলবো, এগুলো আমার কাছে খুব মজা লাগে, আমি খুব এনজয় করি। কারণ একটা জায়গায় কাজ করি, আমাকে নিয়ে যে কেউ একটু বাজে কথা ভালো কথা যেটাও মানে আমাকে নিয়ে কথাই না বলে, তা আমি কি হইলাম এতদিন কাজ করে। আসলে নেগেটিভিটি না থাকলে জিনিসটা ইন্টারেস্টিং হয় আমি না। খুব মজা পাই, কিন্তু থ্যাঙ্কস টু ইউ যে আপনি আমাকে চান্স দিয়েছেন, আমি আসছি, আপনার সাথে দেখা হলো, আবার এই যে কাজের মানুষের সাথে কথা বলবো। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু গ্ল্যাম টক, থ্যাঙ্কস এভরিওয়ান যারা কাজ করছেন ক্যামেরার পিছে, সবাইকে থ্যাংক ইউ। Subwoofer, ethnic and trendy couture where uniqueness meets you. আর কোনো ভুল করলে আই এম সরি, দর্শকের কাছে আই এম সরি যদি আমার কোনো কথা কেউ মাইন্ড করে থাকেন। আর সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে ভালোভাবে সৎভাবে অনেস্টভাবে আমার কাজ করার তৌফিক দান করেন। আর সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য, আমার জন্য আর দেশের জন্য অফকোর্স। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ ফ্যাশনটাকে জন্য বিশ্ব দরবারে বড় করতে পারি। যেমন আমাদের নাহিদ অলরেডি কাজ করতেছে নিউ ইয়র্কে, আমাদের অনেক মডেল, যে আজিম ভাই কদিন আগে শ্রীলঙ্কা ফ্যাশন উইকে কাজ করেছে, আমাদের অনেক মডেলরা যাচ্ছে। আমি খুব প্রাউড ফিল করতেছি যে আমাদের দেশের ছেলেপেলেরা এখন দেশের বাইরে কাজ করতেছে। সো ইনশাল্লাহ ইন ফিউচার আমাদের দেশের ছেলেপেলেরা, ডিজাইনাররা বাইরে যাবে, কাজ করবে। আমি যাইতে পারবো কিনা জানি না, আমার সেই লাক আল্লাহ দেয়নি এখনো, আমার এখনো সেই যোগ্যতা হয় নাই। ইনশাআল্লাহ কবে ভাই, খুব তাড়াতাড়ি 15 দেখতে বছর পাবো। শেষ already। আমার সাথেও সেই পিয়ারটা নাই, যে যাই হোক হয়তো কোনো একদিন হবে, কোনদিন যেতে পারবো, একটা শখ আছে, ইনশাল্লাহ করবো হয়তো একদিন। বাট আমাদের দেশের জন্য সবাই চেষ্টা করেন ফ্যাশনে যেতে, আমরা যারা কাজ করি আমরা যেন একটা জায়গায় বিশ্ব দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, বা আমরা যারা কাজ করতে পারি। আমাদের দেশের ফ্যাশন ডিজাইনার যারা আছে, অনেক ক্রিয়েটিভ ডিজাইনাররা আছেন, এদেরকে যেন আমরা সাপোর্ট দিতে পারি। শুধু মিডিয়া বলতে শুধু ভিজুয়াল মিডিয়া না, ফ্যাশন মিডিয়া একটা মিডিয়া, হয়তো ছোট বডিতে যত ছোট পার্টে একটা সমস্যা হয় ওইটা কেটে ফেলতে হয় বা মেডিকেশন করতে হয়। মিডিয়া আমাদের ফ্যাশন পার্টটা ছোট হইতে পারে, আপনি ফালাই দেওয়া ট্রাই করেন না, এটাকেও রেসপেক্ট দেন, এটাকেও বড় করার ট্রাই করেন। আমাদের এই কথাবার্তা সব কিছু মূল উদ্দেশ্য কি, আমাদের ফ্যাশন মিডিয়ার মানুষদেরকে রেসপেক্টফুলি প্রেজেন্ট করা। সো আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই রেসপেক্টফুলি অনেস্টলি আমরা কাজ করে এই জায়গাটা যে বদনাম, যে এই কলুষিত ব্যাপারটা, এটা আসলে এমন কিছু নাই। আমাদের ফ্যাশন মিডিয়াতে ভালো খারাপ সব জায়গায় ভালো খারাপ আছে, হাতে 5টা আঙুল কখনো সেম হয় না। সো দুষ্টু মানুষের কথা শুনে দুষ্টু ফিল করার কিছু নাই। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস টু গ্ল্যাম টক অ্যান্ড থ্যাংকস টু ইউ, মোস্ট ওয়েলকাম। থ্যাংকস টু অল গাইস, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আজকে আপনারা দেখলেন একজন রাজমানিয়া, আব্দুল্লাহ মাহফুজ থেকে রাজমানিয়া হয়ে ওঠার পেছনের গল্প, জানলেন অনেক অজানা তথ্য, অনেক ইন্টারেস্টিং সব কথা। আগামী এপিসোডে আবারও চলে আসব নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো টপিকে জানবো তার জার্নির অনেক অনেক জানা অজানা কথা। থ্যাংক ইউ।